আইনটা আমাদের জানা দরকার, কারণ এই আইনটা বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার মেরুদণ্ড। আপনার সম্পত্তির উপরিভাগ মালিক, আপনার জমির নিচে যদি খনি পাওয়া যায়, খনির মালিক কে? আপনি না, এটা হবে রাষ্ট্র। তৎকালীন সময়ে এই আইনের 20 ধারাতে বলা হয়েছে কোনো জমিদার 375 বিঘা উপর জমি রাখতে পারবে না। ব্রিটিশ আমলে যে শোষণের জমিদার ছিল, সেই জমিদারির প্রথা চিরতরে বিলুপ্ত হয়েছে এই আইন দ্বারা। মালিকের কি কি অধিকার আছে, কি কি দায় আছে, দায় না মানলে জমি কি হবে? এটা কি খাস হয়ে যাবে না সরকারি হয়ে যাবে? প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি হান্নান মিয়া স্যারের আইন পাঠ অনুষ্ঠানের নতুন একটি পর্বে। আজকে আমরা 1950 সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন দিয়ে জানবো স্যারের কাছ থেকে। স্যার, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন স্যার? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের 11তম পর্বে আপনাদের সমীপে পেশ করছি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950। বিগত পর্বে বলেছিলাম রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনটি প্রণীত হয়েছে ল্যান্ড রেভিনিউ কমিশন তথা ফ্লাউড কমিশনের সুপারিশের ভিত্তিতে। 1950 সালে এই আইনটি যখন প্রণীত হয়, তখন এই আইনটির নাম ছিল পূর্ব বাংলা রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950। আমাদের মুক্তিযুদ্ধের পর 1972 সালে এই আইন থেকে পূর্ব বাংলা শব্দটি PO 48 বলে এটা বাতিল করা হয়। বর্তমানে আইনটির নাম রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950। স্যার, জি বলেন। স্যার, পিও বলতে কি বোঝেন? পিও, ধন্যবাদ আপনাকে। পিও অ্যাকচুয়ালি আমাদের দেশে যত আইন আছে, সংবিধানের অধীনে যে আইন প্রণয়ন হয় সেটাকে বলা হয় অ্যাক্ট বা অর্ডিন্যান্স বা অধ্যাদেশ। কিন্তু যখন সংবিধান ছিল 1972 সালে, তখন বাংলাদেশ পরিচালিত হয়েছে রাষ্ট্রপতির আদেশ দ্বারা, প্রেসিডেন্সিয়াল অর্ডার, এটাকে সংক্ষেপে আমরা পিউ বলে থাকি। তখন রাষ্ট্রপতির প্রায় 160-65টার মতো পিউ হয়েছিল। এই পিউ দ্বারা বাংলাদেশ চলেছিল একটা বছর। পরবর্তীতে যখন সংবিধান প্রমালগেট হয়েছে, তারপরে থেকে সংবিধানের অধীনে প্রণীত আইন দ্বারা বাংলাদেশ পরিচালিত হয়েছে। সেই পিউর অধীনে PO 48 প্রচলিত হয়েছিল। এই PO 48 দ্বারা এই আইনটির নামকরণের এই পরিবর্তনটা আনা হয়েছিল। এই আইনটি যখন প্রথম প্রচলিত হয়, তখন এই আইনটি 5টি পার্ট ছিল। বর্তমানেও 5টি পার্ট আছে, কারণ এর মধ্যবর্তী সময়ে এই প্রায় স্বাধীনতার পরে 50 বছর চলে গিয়েছে। প্রায় 75 বছরের সময়ের মধ্যে এই আইনটি 42 বার সংশোধন হয়েছে। এই জন্য এই আইনের কিছু পরিবর্তন আছে। এই আইনের 19টি অধ্যায় ছিল, এই সাথে আরও যোগ হয়েছে 5টি অধ্যায়। এই বর্তমানে এই আইনের 24টি অধ্যায় আছে। এই আইনে 152টি ধারা ছিল। পরবর্তীতে 8টি ধারা বিলুপ্ত হয়েছে এবং 61টি ধারা যোগ হয়েছে। বর্তমানে এই আইনের 205টি ধারা বলবৎ আছে। একটি তফসিল ছিল, এখনও 100 তফসিল আছে। এই হলো এই আইনের পরিসংখ্যানগত বৈশিষ্ট্যটা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। এই আইনের বিভিন্ন বৈশিষ্ট্য অল্প অল্প করে আমি তুলে ধরি। এই আইনটা আমাদের জানা দরকার, কারণ এই আইনটা বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার মেরুদণ্ড। এই আইনে 35টি সংজ্ঞা দিয়ে এই আইনটা শুরু হয়েছিল। পরবর্তীতে 4টি সংজ্ঞা যোগ হয়েছে। বর্তমানে এই আইনটিতে 35 আর 4 39টি সংজ্ঞা রয়েছে এবং এটাকে আমরা বলে থাকি স্বয়ংসম্পূর্ণ সংজ্ঞা সমৃদ্ধ একটি আইন। এই আইন দ্বারা বাংলাদেশের জমিদারি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং জমিদারি প্রথা যেটা ছিল ব্রিটিশ আমলে, যে শোষণের জমিদার ছিল, সেই জমিদারির প্রথা চিরতরে বিলুপ্ত হয়েছে এই আইন দ্বারা। এই আইনে জমিদারি অধিগ্রহণ করতে গিয়ে এই আইনে সিলিং প্রবর্তন করা হয়েছে। আগে জমিদারদের শত শত হাজার হাজার বিঘা সম্পত্তি ছিল এবং সাধারণ মানুষ ছিল জমিহীন। তাদেরকে এই জমিদারেরা নিপীড়ন করত, শোষণ করত। এই শোষণ এবং বঞ্চনা এবং নিপীড়ন থেকে জনগণকে মুক্তি দেওয়ার জন্য এই আইনের সিলিং ব্যবস্থা প্রবর্তন করা হয়। তৎকালীন সময়ে এই আইনের 20 ধারাতে বলা হয়েছে কোনো জমিদার
375 বিঘা উপর জমি রাখতে পারবে না। এর মাধ্যমে জমিদারি প্রথা উচ্ছেদ করা হয়েছে এই আইনের দ্বারা। এবং এই সিলিংটা বর্তমানে বিভিন্ন আইন দ্বারা 60 বিঘায় রূপান্তরিত হয়েছে, যে বিষয় সম্পর্কে আগামী কিছুদিন পরে একটি পর্বের মাধ্যমে এই বিষয়গুলি আমি আপনাদের সম্মুখে বিস্তারিত উপস্থাপন করব। এই আইনটি একটি ব্যতিক্রমী আইন। সাধারণত প্রত্যেক আইনের একটি করে বিধিমালা থাকে, একটি করে প্রবিধানমালা থাকে বড়জোর, কিন্তু এই আইনের বিধিমালাই হয়েছে দুইটা। এই আইনের 78 ধারা অনুসারে একটা বিধিমালা হয়েছে, এটাকে বলা হয় দ্য স্টেট অ্যাকুইজিশন রুলস 1951। মানে 1951 সালে এই আইনের রাষ্ট্রীয় অধিগ্রহণ সম্পর্কে একটা বিধিমালা হয়েছে, এবং 152 ধারার মতে এই আইনের একটি বিধিমালা হয়েছে। সেই বিধিমালাটার নাম হলো দ্য টেন্যান্সি রুল 1954। এই দুটি বিধিমালা আছে, এই জন্য এই আইনটাকে আমরা ব্যতিক্রমী আইন বলি। এই আইনের মাধ্যমে এই আইনের বাস্তবায়ন করতে গিয়ে জমিদারদের যে হাজার হাজার বিঘা সম্পত্তি সরকার অধিগ্রহণ করলো, সরকার তাদেরকে একটা ক্ষতিপূরণ দিয়েছিল। ক্ষতিপূরণ রোল, এটাকে বলা হয় অ্যাসেসমেন্ট রোল তৈরি করেছিল। এই রোলের মাধ্যমে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। এই 35 থেকে 39 ধারাতে এই কথাগুলি বলা আছে। এটা একটি বলা যায় অনেকটা সান্ত্বনা পুরস্কারের মতো ক্ষতিপূরণগুলি দেওয়া হয়েছিল। সে একটা স্ল্যাব করে দিয়েছিল যে এত টাকা যিনি খাজনা দিতেন তিনি এত টাকা ক্ষতিপূরণ পাবেন। এই স্ল্যাব করে দেওয়া হয়েছিল, জাস্ট নামমাত্র একটা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। এই আইনের মাধ্যমে প্রজাস্বত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। এই আইনের মাধ্যমে প্রজাস্বত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। 5ম খণ্ডে প্রজাস্বত্বের কথা বলা হয়েছে, এটা পরবর্তীতে বিস্তারিত বলবো। এবং 5ম খণ্ডের কিছু অংশ মিউটেশন পার্টে বিগত পর্বে আমি আলোচনা করেছি। এর দ্বারা এই প্রজাস্বত্বের মধ্যে বলা হয়েছে মালিকের কি কি অধিকার আছে, কি কি দায় আছে, দায় না মানলে জমি কি হবে, এটা কি খাস হয়ে যাবে না সরকারি হয়ে যাবে, সে সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হচ্ছে। আগে জমিদারি আমলে আমাদের মালিকানার বিষয়টা নিশ্চিত ছিল না, কিন্তু এখন আমার মালিকানার নিশ্চিত হয়েছে। আমরা প্রত্যেকেই যার অ্যাফোর্ড আছে জমি ক্রয় করলে তার মালিক হওয়ার সুযোগ আছে। আগে এই সুযোগটা ছিল না, ব্রিটিশ আমলে তথাকথিত জমিদারি সিস্টেম আমলে এটা ছিল না। এই আইনের যে জমিগুলি সরকার অধিগ্রহণ করে নিয়ে এলো, 375 বিঘার উপরে বাকি জমিগুলি সরকার অধিগ্রহণ করে নিয়েছে। এই অধিগ্রহণকৃত জমিগুলি কি করেছে সরকার এই অধিগ্রহণকৃত জমিগুলো আমরা যারা চাষাবাদ করতাম জমিদারের কাছ থেকে একটা কাগজ নিয়ে চাষাবাদ করতাম, এটাকে বলা হয় জমিদারের পাট্টা। এই পাট্টা দেখে দেখে এবং সিএস খতিয়ানে দখলকারের ঘরে আমাদের নাম, যারা চাষাবাদ করতাম আমাদের নাম ছিল। এই নামগুলি দেখে দেখে এই এসএ জরিপের মাধ্যমে 1956 থেকে 1963 সালের মধ্যে 8 বছরে এই কাজগুলি সম্পন্ন করেছিল। আমাদের যে রেকর্ড করেছিল সেটাকে বলা হয় এসএ রেকর্ড, বা আরও বলা হয়ে থাকে কোনো কোনো অঞ্চলে। আরওয়ার মানে রেকর্ড অফ রাইট, এটাও বলা হয়ে থাকে আমাদের ময়মনসিংহ কিশোরগঞ্জ এলাকায় আরওয়ার বলে থাকে। এবং এই রেকর্ডটাকে এসএ রেকর্ডকে আমাদের চাঁদপুর নোয়াখালী এলাকায় এমআর রেকর্ড বা এমআরআর রেকর্ড বলা হয়। কারণ জমিদারের যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল সেই ক্ষতিপূরণটা মডিফাইড রেন্ট রুলের মাধ্যমে এটা ক্ষতিপূরণটা দেওয়া হয়েছিল। ওই ক্ষতিপূরণ দেখেই ক্ষতিপূরণ রেন্ট রুলের তালিকার মধ্যে চিহ্নিত করা আছে কোনগুলি চয়েস ল্যান্ড, জমিদারের চয়েস ল্যান্ড জমিদার নিয়ে রেখেছে 375 বিঘা, আর বাকিগুলো সরকার নিয়েছে। বাকিগুলি যে সরকার নিয়েছে এই নিয়ে সেরা ক্ষতিপূরণ দিয়ে নিয়েছে, এই নিয়ে কিন্তু আমাদেরকে দিয়েছে জমিদারের পাট্টা দেখে থেকে। অনেক জমি কিন্তু সরকার দিতে পারে নাই, কারণ এগুলি অমীমাংসিত ছিল। কার জমি কে দখল করতো, যেগুলি অমীমাংসিত ছিল সেগুলি আমাদের সরকারি খাসে নিয়েছে। এই আইনের 76 ধারাতে বলা হয়েছে সরকার যে খাস জমি পেয়েছে সেই খাস জমি বিলি বন্দোবস্ত করতে পারবে। এই আইনের ক্ষমতা বলে সরকার দুইটা বিধিমালা করে, দুইটা নীতিমালা করে, 97 সালের আর 95 সালের খাস জমির নীতিমালা করে আমাদের খাস জমিগুলো বন্দোবস্ত দেওয়া হচ্ছে। এসএ জরিপকে কেন আরওআর বলা হয়? অ্যাকচুয়ালি প্রত্যেক জরিপেই কিন্তু আরওআর প্রণয়ন করা হয়, রেকর্ড অফ রাইট। খতিয়ান এবং নকশা দুইটাকে একত্রে আরওআর বলা হয়। কিন্তু
তখন ROR কেন করা হয়েছিল? তখন শুধু সিএস জরিপ নকশা তৈরি করেছিল এবং খতিয়ান তৈরি করেছিল। এসএ জরিপে নকশা তৈরি করা হয়নি, সিএস জরিপকে গ্রহণ করে নিয়েছিল, সহিস জরিপের নকশা গ্রহণ করে নিয়েছিল। তখন চোখের সামনে দিনে রাতে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে এদেশে এই খতিয়ানটাই তৈরি করা হয়েছিল। তখন জনগণ বুঝতো ROR নিয়ে আসো, তাড়াতাড়ি ROR নিয়ে এসো, কার জমি আছে, জমিদারের যে জমিগুলো তাদের নামে হয়েছে। তখন তাদের মধ্যে একটা মানে রব পড়ে গিয়েছিল, যার যার ROR নতুন করে মালিকানা পাচ্ছে, যার যার কাগজ নিয়ে আসো। সেই কাগজটাকে তারা ROR বলতো। এই জন্য এই রেকর্ডের নাম জনগণের মুখে মুখে এটা ROR হয়ে গেছে। অ্যাকচুয়ালি ROR কিন্তু প্রত্যেক জরিপেই প্রণয়ন করা হয়, কিন্তু জনগণ যখন প্রথমবারের মতো জমিদারের কাছ থেকে মালিকানাটা, নিজের প্রজাসত্বটা পেয়ে আসলো, তখন কিন্তু ROR কথাটা জনমুখে প্রচলিত হয়ে গেছে। এটা জনশ্রুতি, জনমুখে প্রচলিত শব্দ। বাস্তবে আইনটার নাম হলো এসএ রেকর্ড। এই আইনের মাধ্যমে প্রজার যেমন দায় প্রতিষ্ঠা করা হয়েছে, সাথে বলা হয়েছে এই দায় না মানলে কী হবে, এই দায় না মানলে খাস হয়ে যাবে। কখন খাস হয়ে যাবে সেই কথাগুলি এই আইনে বলা হয়েছে। এই আইনের 81 ক ধারাতে বলা হয়েছে অন্তজ ভূমির মালিকানা, মানে সাবসয়েল ভূমির মালিকানা কার? জনগণ জমির উপরের স্তরের মালিক, নিচের স্তরের মালিক না। আমাদের সংবিধানের 143 ধারাতেও কথা বলা আছে, আমাদের 81তেও কথা বলা হয়েছে। কারণ রাষ্ট্রের আপনার সম্পত্তির উপরিভাগ মালিক, আপনার জমির নিচে যদি খনি পাওয়া যায়, খনির মালিক কে? আপনি না, এটা হবে রাষ্ট্র। এটা সংবিধান দ্বারা বলা আছে, SNT অ্যাক্ট দ্বারা বলা হয়েছে, এটা নিশ্চিত করা হয়েছে। এই আইনের মাধ্যমে আমাদের দেশ জানেন নদীমাতৃক দেশ, শত শত নদী আছে, হাজার হাজার নদীর বাঁক আছে। এই বাঁকে আমাদের জমিগুলি ভেঙে যাচ্ছে, আবার চর পড়ছে। এই নদীর ভেঙে যাওয়া, চর পড়া, এটাকে বলা হয় শিকস্তি। ভেঙে যাওয়াকে বলে শিকস্তি, আর চর পড়াকে বলা হয় পয়স্তি। এই ভেঙে যাওয়া জমির মালিকানা কে হবে? এটাকে জমির মালিকের অবস্থা কী হবে? এতে রাষ্ট্রের ভূমিকা কী? এই সকল বিষয়ে এই আইন আলোচনা করেছে। এবং নতুন চর জাগলে এটার মালিক কে হবে, এটার বিলি বন্দোবস্ত করার পদ্ধতি কী, এই বিষয়টিও এই আইনে বলা হয়েছে। এই জন্য এই আইনটাকে আমরা একটা কমপ্লিট আইন বলে থাকি। এবং এই আইনের যদি আমাদের খাসকরণ করা হয়, কারো জমি খাস হয়ে গেল, সে দায়িত্ব পালন করলো না, এইটা নিয়ে আমি পরবর্তী আরেকটা পর্বে আলোচনা করব। কখন আমাদের জমি খাস হয়ে যাবে সেটা ধীরে ধীরে বলবো। আজকে শুধু যেহেতু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, শুধু এই বিষয়টা বলছি। খাস হওয়ার পদ্ধতিগুলিও এই আইনে বলা হয়েছে। এই জন্য এই আইনটাকে আমরা একটি কমপ্লিট আইন বলে থাকি।